নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের গতি প্রকৃতি প্রত্যেকেই আপনারা জানেন, গার্জেনদের ক্ষেত্রে বলছি এবং স্টুডেন্টস তোমাদের ক্ষেত্রেও বলছি। প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে আমরা এখানে আলোচনা করি, সাবজেক্টের এক একটা চ্যাপ্টারের ওপরে এখানে জোর দেওয়া হয় এবং যা যা সম্ভাব্য প্রশ্নের তালিকা থাকা উচিত সেভাবে আলোচনা তো চলে, তার সঙ্গে থাকে তোমাদের ফোন কল। তবে একটা কথা বলে রাখি, এই অনুষ্ঠানে তোমাদের জিজ্ঞাস্য প্রশ্ন থাকলে তো ডেফিনেটলি তোমরা করতেই পারো, আর নচেত অনুষ্ঠানটা দেখো এবং এই অনুষ্ঠানের পরেও কিন্তু এটি আপলোড হয়ে যায়, ইউটিউবেও দেখতে পারো। আজকের বিষয় ইংলিশ এবং দুটো ক্লাসের ওপরে আমরা আলোচনা করব, ক্লাস 8 অ্যান্ড ক্লাস 9, অষ্টম এবং নবম শ্রেণী। কিন্তু এক এক করে আলোচনা চলবে। আমাদের সঙ্গে রয়েছেন মিত্র ইনস্টিটিউট অ্যান্ড মেনের স্যার রয়েছেন কৌশিক সেন। স্যারকে অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত অনুষ্ঠানে আসার জন্য। আর তোমরা রয়েছে সরাসরি কথা বলতে 9062206209, 9051112789 এবং এই নাম্বারে ফোন করো এবং জিজ্ঞাসা তোমাদের থাকলে অবশ্যই ফোন করতে পারো। আমরা ফার্স্টে কি 8-এ যাব, কি ক্লাস 8? অবশ্যই রাইটিং শুরু স্কিলে করব। ক্লাস 8 রাইটিং স্কিলে আমরা যাচ্ছি। ওকে। ফ্রেন্ড ফিলোসফার গাইড, তিনটে শব্দ তোমরা শুনেছ। এইরকম অতিমারির সময় সিটিভিএন যে অবদান রেখেছে, শিক্ষাকে তোমাদের পাশে বন্ধুর মতন, গাইডের মতন, ফিলোসফারের মতন, ফ্রেন্ডের মতন, তো সেইগুলো অনস্বীকার্য, সেগুলো ভুলো না, এর অবদান যথেষ্ট। তো আমরা ক্লাস 8 দিয়ে শুরু করব। আসলে 8 প্রায় শেষ হতে চললো, বছরও প্রায় শেষ হতে চললো। তোমরা তো প্রায় 9 মুখী। তো আলোচনাগুলো শুধুমাত্র যে 8 কেন্দ্রিক করব তাই না, দেখবে 8 যেটা শিখছো সেটাই 9-এ লাগবে, সেটাই 10-এ লাগবে। তোমাদের টার্গেট তো, তোমাদের মা বাবার টার্গেট তো একটু ভালো করে মাধ্যমিক পরীক্ষা দাও। ভালো করে মানে আমি কিন্তু ভালো মার্কস বলছি না, সেটা ইমপ্লাইড, সেটা বোঝা যাচ্ছে। যেটা হলো সেটা হলো তুমি যেন নিজে পারো। আচ্ছা, রেস্টুরেন্টে গেছো তো, অনেকেই গেছো। রেস্টুরেন্টে গেলেই আমরা খেতে শুরু করে দিই কি? ধরো একটা ভালো রেস্টুরেন্টের কথা বলছি, যারা গেছো তাদের অভিজ্ঞতা আছে, যারা যেতে পারোনি কোনোভাবে তাদের সাথে শেয়ার করছি। একটা ভালো রেস্টুরেন্টে গেলে কি হয়, দরজা খুলে ওয়েলকাম করে, সেখানে একটা ভালো একটা কোণার দিকে ফ্যামিলি নিয়ে বসা যায় বা বন্ধুবান্ধব নিয়ে বসা যায়, সেটা একটা আসন গ্রহণ করে, তোমাকে একটা মেনু চার্ট দেওয়া হয়। তাহলে চট করে আমি খাওয়ার দিকে যাচ্ছি না, একটা ইন্ট্রোডাকশনের দিকে যাচ্ছি। তারপরে অবশ্যই আমি খাবার অর্ডার দিই, নানান রকম খাবার আসে এবং দেখতে এবং খেতে খুব সুস্বাদু হয়। তার মধ্যে অবশ্যই স্যালাড জাতীয় জিনিস থাকে, স্টার্টার থাকে, মেন কোর্স থাকে, শেষের দিকে আমরা বলি ডেজার্ট, একটু মিষ্টি কিছু বা একটা আইসক্রিম কিছু, এরকম কিছু একটা খাই, কুলফি টুলফি খাই ইত্যাদি। তারপরেও শেষ হয় না, তারপরেও গরম বাটি হয়, লেবু, তাতে হাত ধুতে হয়, টুথপিক দেয়, মৌরি দেয়, শেষই হতে চায় না। অর্থাৎ দেখো, পুরো জিনিসটা কিন্তু তোমার ভালো লাগে। তো এত কথা বলছি কেন জানো তো? আসলে ইংলিশটা হলো তাই। ইংলিশটা হলো কিছু শব্দ, যে শব্দগুলো তোমার বাজারের কাঁচামাল। এটাকে যত সুন্দর রাঁধতে পারবে, সুস্বাদু করতে পারবে, দ্যাট ইজ সেন্টেন্স। এই সেন্টেন্সেই শেষ হয়ে গেল না, কি করে ওটাকে সাজিয়ে গুছিয়ে দিতে পারবে, দ্যাট নিডস অর্গানাইজেশন। কতটা গুছিয়ে তুমি করতে পারছো, কোনটা আগে লিখছো, কোনটা পরে লিখছো। দেখো, ইন্ট্রোডাকশন বলেছি, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে ইন্ট্রোডাকশান জরুরি। এটা সুন্দর, দেখো শসা, টমেটো, লঙ্কা, লেবু, এগুলো তোমরা জানো, কিন্তু এটার নাম গ্রিন স্যালাড হয়ে যাচ্ছে তখনই যখনই এটাকে সাজিয়ে গুছিয়ে একটা স্কিল দেখিয়ে কোনটা কোথায় সাজাবো, কীভাবে সাজাবো আরও ভালো দেখতে লাগবে, দ্যাট ইজ আর্ট, দ্যাট ইজ প্রেজেন্টেশন, দ্যাট ইজ অর্গানাইজেশন। তো তোমরা যাই লিখবে না কেন, আমি বলি হয়তো তোমরা তোমাদের স্কুলের টিচার যারা আছেন তারা অবশ্যই তোমাদের সাথে ভেঙে আলোচনা করেন। যে কোনো জিনিস শুরু করতে গেলে তার একটা ইন্ট্রোডাকশন লাগে। ভালো রাইটিং লিখতে গেলে শুধু বাক্য লিখে গেলেই হয় না, দেখতে সুন্দর হতে হয়। যেমন করে আমাকে খাবারটা দেওয়া হবে তা যেন প্যালেটেবল হয়, প্রেজেন্টেবল হয়। তো তুমিও যেটা লিখছো সেগুলো কতগুলি বাক্যের সমাহার নয়, সেগুলো কিন্তু ভালো লাগতে হবে। যে রেস্টুরেন্টে গেলে আমার ভালো লাগা ফিল করতে হবে, তাই প্রত্যেকটি পরীক্ষার্থী, যে স্যাররা, যে ম্যামরা তোমার খাতা দেখেন, তাকে ওই রকম একটা ভালো লাগা দিতে হবে।
দ্যাট ইজ রাইটিং স্কিল। তার মধ্যে ইন্ট্রোডাকশন থাকবে, মেন বডি থাকবে, মেন কোর্সের মধ্যে মেন বডি থাকবে, কনক্লুশন থাকবে, সব কিছু কেমন করে সাজাতে পেরেছো, অর্গানাইজেশন থাকবে, তারপরে কি কি ধরনের শব্দ ব্যবহার করছো সেগুলোকে বাঁধতে পেরেছো কি না, এইগুলো কিন্তু পার্টে পার্টে ভাগ হবে। তো এই পার্টে পার্টে ভাগ, তবে তুমি একটা রাইটিং স্কিলে 10 নম্বর পাও। তো আমরা আজকে শিখবো রাইটিং স্কিল। রাইটিং স্কিলকে তোমরা রাইটিং স্কিলের মধ্যে আমরা শিখবো প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটার, অনেক নাম আছে। কিন্তু ব্যাপার কি জানো, আমাদের এই জেট যুগে, জেট বোধহয় আরও অনেক পুরনো কথাই বলে ফেলেছি, এটা 5G যুগ বললে ভালো হয়। হ্যাঁ, সেখানে পার্সোনাল লেটার আমরা লিখতে ভুলে গেছি, আমরা লিখি না, আমরা একটু টাইপ করে দিই মেসেজ। তো দেখো আমি বলি যে যেগুলো এই যে রাইটিং পার্সোনাল লেটার না, ইট ওয়াজ ওয়ান্স কনসিডার্ড এ লস্ট আর্ট, হারিয়ে গেছে। আমাদের কিন্তু যদি টিকে থাকতে হয়, হারিয়ে যাওয়া জিনিসগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে হবে। তো আমাদের পড়তে হবে, সিলেবাসে আছে তাই পড়াচ্ছি, সেই রকমভাবেই পড়ো। হয়তো একদিন অদূর ভবিষ্যতে তোমাদের সিলেবাস বদলাবে, হাউ টু রাইট অ্যান ইমেল আসবে। তো যতক্ষণ না সেটা আসছে, যতক্ষণ না সেটা আসছে ততক্ষণ পর্যন্ত এর মধ্যেই পড়ে থাকতে হবে। তোমরা নেহেরু, পণ্ডিত নেহেরুর কথা শুনেছ। তিনি তার মেয়ে ইন্দিরা, না ইন্দিরা গান্ধী নয়, ইন্দিরা প্রিয়দর্শিনী, তাকে তিনি 30 প্রাইভেট লেটার লিখেছিলেন। কারণ একটা সময় ছিল যখন বাইরন, হোরেস ওয়ালপোল, এসব কঠিন কঠিন নাম বলছি, যারা একটু পড়াশোনা করবে, জানার ইচ্ছা রাখবে, তারা অবশ্যই জেনে যাবে। তারা চিঠি লিখত অনেক সময় ধরে। একটা চিঠি, ইট ওয়াজ অ্যান ইভেন্ট। একটা চিঠি লিখলেই শুধু হলো না, তার মধ্যে আমার সব আবেগ, সব যা আমি বলতে চাইছি, আবেগ বললাম, প্যাশন। তো পার্সোনাল লেটারটা অত্যন্ত প্যাশনেট। এই হাউ আর ইউ, আই এম ফাইন, এগুলো তোমরা জানো, এগুলো লিখতে পারো। এগুলো লিখলে যে খুব একটা অসুবিধা হবে তা নয়। কিন্তু আমরা এই সিটিভেনের ক্লাসগুলো করি কেন? যাতে পরের স্টেপটাই যাও, আর একটু ভালো পারো, আর একটু প্রেজেন্টেবল হয়। শশাটাকে এমনি করে ধরে তো কামড়ে কামড়েও খেতে পারো। তুমি ভেবে দেখো, তুমি রেস্টুরেন্টে চেয়ারে বসে বলছো আমি গোটা শশা দিন, কামড়ে কামড়ে, সবাই তোমাকে অসভ্য বলবে বা বিশ্রী, ইনডিসেন্ট বলবে। তো সেই জন্য বলে আমি একটি একটি করে নেব। একটা সব জায়গার একটা প্রেজেন্টেশন আছে, একটা লুক আছে, তো সেটা তোমাকে মেনটেন করতে হবে যতটা সুন্দর করে করতে পারবে। কারণ ওই যে বললাম, কাঁচামালগুলো সব তোমাদের জানা, কতটা কি সুন্দর করে অর্গানাইজ করতে পারবে, দ্যাট ইজ রাইটিং স্কিল। প্রেজেন্ট করতে পারবে, দ্যাট ইজ রাইটিং স্কিল। ঘোড়ার গাড়িতে চেপে যেত, একটা লেটার দিতে হতো, তারপরে যে পেত সে পয়সা দিত লেটারটা, কেননা কতটা ট্রাভেল করে লেটারটা আমার কাছে আসবে জানা নেই। দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ কল্ড অ্যান ইভেন্ট। তো আমরা কি করব, স্লাইডে চলে যাই। হ্যাঁ, কারণ অনেক কিছু আলোচনার আছে ফার্স্ট স্লাইডে। হ্যাঁ, এটা ফার্স্ট স্লাইড, আমরা চলে গেছি। আচ্ছা, তোমরা একটু, আমি যখন আলোচনা করব তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে। অবশ্যই দেখানো হবে পুরো ফুল পেজে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা না, দেখো অনেকেই কি করে, এই যে খাতাটা, এই তোমাদের ফুল খাতাটা, অবশ্যই একটা স্যালাডের চিহ্ন দেখতে পাচ্ছি। দেখো ওই কারণের জন্য এতক্ষণ আলোচনা করছিলাম, দ্যাট ইজ অর্গানাইজেশন, দ্যাট ইজ প্রেজেন্টেশন। তো এই যে দেখো পুরো খাতাটা, এটা লাইন টানা খাতা, তোমাদের কাছে সাদা হতে পারে। অনেকে বুঝতে পারো না যে কোনটা বাঁ দিকে লিখবো, কোনটা ডান দিকে লিখবো। তাহলে দুটো লাইন দাও। দেখো বাঁ দিকে একটা লাইন টানা আছে, এই যে লাইনটা, ডান দিকে একটা লাইন টানা আছে, এই যে লাইনটা। বাঁ দিকেও কিছু জায়গা রাখো, ডান দিকেও কিছু জায়গা রাখো। স্যাররা বা ম্যামরা মার্কস দেন কী করে? প্রথমে পার্টে পার্টে, ওই যে কথাগুলো বললাম, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, বডি, অর্গানাইজেশন, এগুলো পার্টে পার্টে নম্বর দেবেন, টোটালটা বাঁ দিকে রাখবেন। তাই জন্য তাকে জায়গা দাও। এই যে তুমি প্রেজেন্ট করছো না, তোমার লেটারটাকে প্রেজেন্ট করছো, তাদের কথা মাথায় রেখে দাও যে এখানে মার্কস দিতে হবে, জায়গাটা রাখো। তারপরে দেখো আমরা শুরু করব, কিন্তু খাতাটাকে দুভাগে ভাঁজ করে নাও। দেখো একটা পারফোরেটেড লাইন আছে, একটা নকল লাইন আছে, ওই লাইনটা টেনো না, ওই লাইনটা তোমার জন্য শুধু ভাঁজ করে নিলে বুঝতে পারবে কেন আমি বলছি, সুবিধা হবে। কারণ অনেকে বাঁ দিকে সরে যায়, অনেকে ডান দিকে সরে যায়, অনেকে কোথা থেকে শুরু করবো বুঝতে পারে না। এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে যদি তুমি এটা ডায়াগ্রামে এঁকে নাও। তো এটা লাইনটা কিন্তু মেন্টাল, এটা কিন্তু শুধুমাত্র এঁকেছো, ভাঁজ করেছো, জাস্ট। শুরু থেকে করব আমরা। পার্সোনাল লেটার মানে পি বলবো, তাহলে দেখো পিটা ডান দিকে আছে, তাহলে আমরা ডান দিক থেকে শুরু করবো। পার্সোনাল লেটার সবসময় ডান দিক থেকে শুরু করবে। প্রথমে দেখো লেখার হচ্ছে সেন্ট্রাল লাইন, ওই যে লাইনটা টেনেছিলাম ওর গা দিয়েই লেখো স্ট্রিট অ্যাড্রেস। এখানে কোনো রকম বক্স করবে না, কোনো রকম নিজের নাম দেবে না।
একটা রাস্তার নাম একটা অ্যাড্রেস দাও, অবশ্যই তোমার সেন্ডার্স স্ট্রিট অ্যাড্রেস, তারপরে বড় জায়গাটার নাম দাও, জিপ কোড দিলে দাও, 2 লাইনে হয়ে গেল, 3rd লাইনে ডেট দাও। এইটুকুনি পার্ট বুঝেছ? এটা কিন্তু ফার্স্টের পার্ট হয়ে গেল। এই দেখো যা যা আমি করবো না পুরোটাই কি তুমি শুধু এই কিছু মধ্যিখানে না লিখে শুধু এইগুলো লিখে গেলে এতে কিন্তু নম্বর পাবে না, কিছু মধ্যিখানেও লিখতে হবে হোয়াট ইজ দ্য বডি অফ লেটার ইজ কনসার্নড। তাহলে ফার্স্ট পার্টটুকু তোমরা বুঝেছো, 1 2 3 এটা তোমরা বুঝেছো। স্কিপ লাইন মানে একটা লাইন ছাড়ো, ওই যে বললাম দেখতে শুনতে সুন্দর। দেখো ডিয়ার ড্যাশ খুব পার্সোনাল কাকে বলে? যাদেরকে আমরা চিনি, যাদের সাথে আমরা পরিচিত। তো যদি বন্ধুর নাম হয়, ভাইয়ের নাম হয়, তাহলে তাদেরকে নাম ধরে ডাকো, দিয়ে কমা দাও, অবশ্যই কমা দাও। আর যদি বয়সে বড় হয়, এমনকি বাবা, কাকা, দিদি, তাদেরকে সম্পর্কটা লেখো, ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার বড় সিস্টার হলে ডিয়ার সিস্টার, এরকম। আর ছোট হলে নাম লেখো। এটা বুঝে গেছো? এটা গ্রিটিং, এটা হচ্ছে পার্ট গ্রিটিং। তাহলে ফার্স্টের পার্টে ছিল হেডিং, তারপরের পার্টে হচ্ছে গ্রিটিং, দুটো পার্ট শেখানো হয়ে গেল। তারপরে আবার স্কিপের লাইন করো। তারপরে দেখো ইনডেন্ট লেখা আছে। ইনডেন্ট মানে কি? আবার এই একদম গা থেকে লিখো না, একটু ফাঁকা দাও, দ্যাট গ্যাপ ইজ কল্ড ইনডেন্ট। অনেকে এতদিন হয়তো জানতে না, দাও, দিলে প্রেজেন্টেবল হবে, দিলে ঠিক হবে, দিলে পারফেক্ট হবে, প্যালেটেবল হবে। আলোচনা করেছি। এবারে ফার্স্ট প্যারাগ্রাফ ধরে নাও, এই 3টে লাইন কি এখানে লেখা আছে পড়ো না, কি লেখা আছে এখানে পড়ো না, আমরা অবশ্যই যাব। তারপর একটা বডি অফ দ্য লেটার লিখবো, অর্থাৎ পার্সোনাল লেটারটাকে 3টে পার্টে ভাগ করে নেবো। একটা ওপেনিং লাইন্স, ইন্ট্রোডাকশন, আগে আলোচনা করেছি রেস্টুরেন্ট নিয়ে। তারপরে আবার যে বডি অফ দ্য লেটার, যা আমার মূল বক্তব্য সেটা প্রকাশ করব। আর লাস্টে ক্লোজিং লাইন্স, যাকে আমরা উপসংহার বলবো। এবার বুঝতে পারো যে 3টে পার্ট। তাহলে 3টে পার্টের জন্য 3টে প্যারাগ্রাফ। এখানে কি লেখা আছে দেখো না, এটা রিকোয়েস্ট করছি বারবার, এটা একটা স্যাম্পল দেখানোর জন্য। যেমন এটা একটা স্যাম্পল, খাওয়ার জন্য নয়, যাই হোক। তারপরে তাহলে এরপরে দেখছি আমরা যে পার্সোনাল লেটার কীরকম সাবজেক্টের উপর পার্সোনাল লেটার হতে পারে। থ্যাঙ্কস গিভিং, কাউকে তুমি ধন্যবাদ দিচ্ছ, কোনো আঙ্কেল অথবা কোনো দিদি অথবা দাদা তোমার কোনো গিফট পাঠিয়েছে, কিছু একটা উইশ পাঠিয়েছে, তুমি তাকে থ্যাঙ্কস দিচ্ছ, এরকম চিঠি হতে পারে। উইশিং, কারো বার্থডে আছে তুমি তাকে উইশ করছো, ম্যারেজ অ্যানিভার্সারি আছে উইশ করছো। ডেসক্রাইবিং, কোথাও কিছু গেছিলে ব্যাখ্যা করছো, কাকে বলে ব্যাখ্যা করছো। ইনফর্মিং, তথ্য দিচ্ছ। শেয়ারিং, যা খুশি যদি বন্ধুর সাথে শেয়ার করে নাও গল্পের আকারে, দ্যাট ইজ শেয়ারিং। সাজেস্টিং, পরামর্শ দিচ্ছ, শুনছো যে ভাই শুধু মোবাইল গেমস খেলছে, এবারে তাকে একটুখানি তুমি দাদা অথবা দিদি তুমি এখন সাজেশন দেবে, তাহলে সাজেস্টিং। আর রিকোয়েস্টিং, তুমি যদি কাউকে ইনভাইট করো অথবা কোনো কিছু করতে বারণ করো, বেশিরভাগ ক্ষেত্রে ইনভাইটিং রিকোয়েস্টিং প্রায় কাছাকাছি এক। তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে ঘুরতে এসো গরমের ছুটিতে, দ্যাট ইজ রিকোয়েস্টিং। তাহলে এই ধরনের হয়। এছাড়াও যে বাইরের কিছু হয় না তা নয়, কিন্তু আমি চেষ্টা করেছি সবকটাই কভার করতে। এগুলো ব্রডার সেন্সে পার্সোনাল লেটারে যা যা হয় সবই কভার করবে। এরপরে দেখো চলে গেলাম ক্লোজিংয়ে চলে গেলাম। এরপরে আমি আবার সেই সেন্টার লাইনে এলাম। বারবার দেখো আমি সেন্টার লাইনটাকে কেন ফলো করছি, যাতে বাদিক ডান দিক না যায়। এখানে কোনো রকম কোনো বক্স আঁকবে না, সিনসিয়ারলি আছে। আমি তোমাদের একটা সোজা ইংরেজি বলবো, ইয়োর্স এভার, YOURS কমা কমা দেবে, ইয়োর্স এভার। না, ইয়োরে কোনো অ্যাপোস্ট্রফি দেবে না, এইটা ভীষণ ভুল করে স্টুডেন্টরা। ইয়োর্সে কোনো কমা নেই। তাহলে সিনসিয়ারলিও লিখতে পারো, ইয়োর্স এভারও লিখতে পারো। এবারে আবার স্কিপ লাইন করে তোমার নাম, অনেকে বলছে কার্সিভ, একটু কায়দা করে লেখো, কিন্তু টাইটেল দেবে না, শুধু তোমার নাম লিখবে। হয়ে গেল। দেখো লাইনটা ফলো করছিলাম। এবার বাদ দিকে তোমরা কি করবে, এই যে দেখো সেন্টার লাইন, এবার বাদ দিকে একটা বক্স আঁকবে। কোনো কারণের জন্য এই বক্সটা একটু সরে গেছে, এই বক্সটা এই লাইন থেকে হবে। সুতরাং এই বক্সের মধ্যে কি থাকবে, যার কাছে পাঠাচ্ছ তার একটা নেম, তার একটা অ্যাড্রেস, তার একটা পিনকোড, আর উপরে একটা স্ট্যাম্প। এই বক্সটা তোমাকে আঁকতে হবে, দ্যাট ইজ দ্য এনভেলপ। তো আশা করি তোমরা এই স্লাইডের যা যা আছে ভেঙে ভেঙে বুঝলে। এবারে ফার্স্ট প্যারাগ্রাফে কি লিখবো, মাঝে কি লিখবো, থার্ড প্যারাগ্রাফে কি লিখবো, পরের স্লাইডে যাব। তো এই বারবার এগুলো তো পরে দেখাই যাবে, তোমরা কিন্তু বারবার এগুলোকে দেখতে ভুলো না, খুব খুব ভালো হবে। যত দেখবে, যত একটু সুন্দর করে লিখবে। আমি যে বারবার বললাম, এতদিন যদি হাউ আর ইউ, আই এম ফাইন শিখে থাকো, তাহলে ওটা তো লিখতে পারোই। প্লাস যা যা তোমরা শিখতে পারবে, যদি কিছু শিখতে পারো, সিটিভিএন ধন্য। যাই হোক, ওপেনিং লাইন্স,
দেখো ওপেনিং লাইন্স রয়েছে, তো ওপেনিং লাইন্সের মধ্যে লিখতে পারো কি কি তার একটা সম্ভাব্য বাক্যের তালিকা দেওয়া রয়েছে, তার মানে এটাই লিখতে হবে এমন কোনো নয়, বারবারই বলছি। কিন্তু ওপেনিং লাইন্স মানে ফার্স্ট প্যারাগ্রাফে কি লিখবে, একটু ফাঁকা রেখে ইন্ডেন্ট দেবে, তারপরে এগুলো লিখতে পারো। এইগুলোর মধ্যে থেকে লিখবে, তোমার যদি ভালো লাগে 3 to 4 লাইন্স লিখবে। দেখো ইট হ্যাজ বিন এ হোয়াইল, অনেকটা সময় হয়ে গেছে, সিন্স আই লাস্ট রোড টু ইউ। আই আর ইউটাকে অন্য কালারে দেওয়া হয়েছে কেন? কারণ যাতে তোমরা একটু মডিফাই করতে পারো। দেখো অনেক দিন হয়ে গেছে আমি লিখি না তোমাকে, এটা তো উল্টো বলতে পারি, তুমি লেখো না আমাকে। সিন্স ইউ লাস্ট রোড টু মি, একটাই সেন্টেন্স দেবো, তো স্যাম্পল দেবো, চালাকিটা বুঝিয়ে দেবো, এই চালাকিগুলো শেখো, এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করো, ভালো হবে। আই হ্যাভ বিন বিজি, একটা স্টার দিয়েছি, হয়তো তুমি বিজি আছো বলে দিতে পারছো না, তাহলে মেবি ইউ হ্যাভ বিন বিজি ফর দ্য লাস্ট ফিউ ডেজ, হয়তো তুমি বিজি আছো তাই জন্য আমার উত্তর দিতে পারো না, ইয়োর লেটারের জায়গায় মাই লেটার হবে, তাই এই প্রোনাউনগুলো চেঞ্জ করা যাবে, বাদবাকি বাক্যের প্যাটার্নটা একই রকম থাকবে। হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি, কিছু ফ্রেজ ব্যবহার করো, আশা করি তুমি সুস্থ আছো, ইউ আর ফাইন, এই ফাইনের জায়গায় হেল অ্যান্ড হার্টি ব্যবহার করো, একটু টিচারকে ইমপ্রেস করো, একটু অন্য কিছু শেখো, একটু অন্য কিছু ব্যবহার করো। বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের করুণা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হোপ মানে আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, এরকম। এবার একটা ডাব্লুই জাতীয় প্রশ্ন করো, যে কোনো একটা প্রশ্ন, বন্ধু তো বন্ধুর সাথে, বন্ধু আত্মীয় স্বজন যার সাথে কথা বলো না কেন, তো এত প্রশ্ন করাই যাবে। তো হাউ ইজ দ্য ওয়েদার অ্যাট ইউর প্লেস, তোমাদের ওখানে পরিবেশটা কেমন, আবহাওয়াটা কেমন, অর্থাৎ শীতকাল চলছে, হয়তো তোমাদের ওখানে ঠান্ডা বেশি, তাহলে তুমি যে বন্ধুর প্রতি বা পার্সোনালি যার সাথে লেখো না কেন তার প্রতি খুব কনসার্ন, এটা একটা বোঝাবে। একটা প্রশ্ন করো, আমার বন্ধুকে তো প্রশ্ন করি তোরা কেমন আছিস, এই জাতীয় প্রশ্ন না, আরেকটু অন্য টাইপের প্রশ্ন। পরে আই কেম টু নো, আমি জানতে পারলাম, কেম টু নো মানে জানা, কার কাছ থেকে জানতে পারলাম, ফ্রম দ্যাট, কিছু একটা জানতে পেরেছো কারো কাছ থেকে, সেটাও একটা বাক্য হতে পারে। ইন দ্য প্রিভিয়াস লেটার, গত চিঠিতে যদি কিছু লিখে থাকো, মনে করো, এটা লেখাই যায়। আই টোল্ড বা আক্সড ইউ অ্যাবাউট, অথবা ইউ টোল্ড অথবা আক্সড মি অ্যাবাউট, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে এই ব্যাপারে, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে। সেন্টেন্সের প্যাটার্নটা এই প্রোনাউনটা বদলে দিলে সেন্সটা বদলে যায়, কর্তাটা বদলে যায়। কিছু একটা রেফার করো, অর্থাৎ বন্ধুর সাথে তোমার যোগাযোগ আছে, বাবা মার সাথে তোমার যোগাযোগ আছে, যাকেই পার্সোনাল লেটার লিখছো না কেন তার সাথে যোগাযোগ আছে, এরকম একটা রেফারেন্স বাক্য। রিসেন্টলি আই হ্যাভ, দেখো আমরা যে সাবজেক্টে যাব, ধরো তুমি ঘুরে এসছো, এবারে সেই ঘুরে আসার অভিজ্ঞতাটা বন্ধুর সাথে শেয়ার করবে। তুমি একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি গেছো, সেখান থেকে এসে বন্ধুকে লিখবে। আমি একটা কথা বলছি তোমাদের, যে বারবার ভেবো না যে চিঠি লিখতে হবে, চিঠিটা লিখতে হবে মানে চিঠিটা একটা ফরম্যাট। তুমি ডায়েরি লেখো না কেন, তুমি ডায়েরি লেখো, তুমি নিজের জন্য ডায়েরি লেখো। আজকে ঘুরে এসেছি, কাউকে আমার চিঠি লেখার দরকার নেই। হয়তো এক সময় বারবার বললাম যে এই পার্সোনাল লেটার উঠেও যাবে, পার্সোনাল লেটার অত কাজেও লাগবে না, কিন্তু ডায়েরি তোমাকে অনেক আইডিয়া দেবে। তোমরা যখন বড় হবে, ক্লাস 9-এ পড়বে, রবিনসন ক্রুসোর একটা গল্প তোমরা পড়বে। তিনি একটা আইল্যান্ডে, তার শিপরেক্ট হয়েছিল, তিনি একটা আইল্যান্ডে এসেছিলেন, তো তার কাউকে চিঠি লেখার নেই, কারণ চিঠি তো যাবে না। তখন তিনি কি করলেন, যা আছে ওই মালপত্র দিয়েই তিনি কিন্তু ডেইলি অ্যাকাউন্টস লিখতেন, যে আমার কি হচ্ছে, আমি কিভাবে আছি, আমার কি অবস্থা, এটা আমি অন্যকে, আমি থাকি বা না থাকি, অন্যরা যখন আমার এই রেকর্ডগুলো পড়বে তখন বুঝতে পারবে যে আমি কিভাবে সারভাইভ করেছি। তো তোমার এক একটা দিন কিন্তু এক একটা সারভাইভাল ডে। তুমি গত দিনেরটা আজকের মতন কাটাও না, আবার নতুন কিছু অভিজ্ঞতা হয়, কালকে আরও কিছু অভিজ্ঞতা হবে, তো সেগুলো একটু লেখার চেষ্টা করো। আসলে কি জানো, মাধ্যমিক পরীক্ষায় 10+10+10 30 মার্কস আছে তোমাদের রাইটিং স্কিলে, এইটা হয়তো টের পাচ্ছ না, কিন্তু আমাদের এই পাস ফেল প্রথাটা আমাদের উপর এমন ভাবে বুমেরাং হচ্ছে না, তো বাবা মাদের বলবো, তোমাদেরও বলবো, দেখো তোমরা ফিউচার ক্যান্ডিডেটস, সুতরাং সচেতন হও, নিজে শেখো, মানে সিলেবাস কি আছে এটা বড় কথা নয়, চারপাশ থেকে শেখো। এবং যদি কিছু পড়ে থাকো সেটা যদি না লেখাতে রূপান্তর করতে পারো, তো রাইটিং স্কিলের মানে কি, তুমি স্যার একটা কিছু বা ম্যাম একটা কিছু তোমায় লিখিয়ে দিল রাইটিং, এইভাবে এইটা লিখবি, আমি বারবারই বলছি, আমি যেটা শেখাবো সেটাই তোমাকে পরীক্ষা লিখতে হবে, সেই লাইন্সগুলোই লিখতে হবে, এরকম নয়। বাট দ্যাট শুড বি সেন্টেন্স, বাট দ্যাট শুড বি অর্গানাইজড, কোন বাক্যটা আগে লিখবে, কোন বাক্যটা পরে লিখবে, সেইটা যেন ঠিকঠাক থাকে, ওটা যেন বাক্য হয়, এটা যেন সাজানো গোছানোটা ঠিকঠাক হয়, ফরম্যাটটা ঠিকঠাক থাকে, প্রেজেন্টেশনটা যেন ঠিকঠাক হয়, অর্গানাইজেশনটা যেন ঠিকঠাক থাকে।
এটা হলে তুমি পারবে। তা এত কথা বলছি এর কারণ তোমরা 8-এ আর 8-এ নেই, তোমরা কিন্তু 9-এ স্টেপ করবে, আর 1 মাস বা 2 মাসের মধ্যে তোমরা কিন্তু 9-এ উঠে গেলে। 9-এ উঠে গেলে মানে ইউ আর টার্গেটিং ফর দ্য মাধ্যমিক। তো তুমি দেখবে যে আজকে যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু 9-এ চলবে, সেগুলো কিন্তু আপ টু 12-এ চলবে। 12-এও গিয়ে তোমাদের পার্সোনাল লেটার লিখতে অপশান আছে, সেখানে লেটার, অফিসিয়াল লেটার আছে, পার্সোনাল লেটার আছে, আসতে পারে। আর হারিয়ে যাওয়ার নেই, হারিয়ে যেতে দিও না। সুতরাং লেখো, ডেইলি রেকর্ডস হিসেবে লেখো, অ্যাকাউন্টেবিলিটি হিসেবে লেখো, আর নিজের ডায়েরি হিসেবে লেখো, খুব সোজা সোজা বাক্য লেখো। আর একটা ভালো ঘুরে এলে ওটা নিজেই লেখো, কাউকে পাঠানোর তোমার দরকার নেই। যাই হোক, চিঠি লেখা তো আমরা ভুলে গেছি, তোমাদের কোনো দোষ না। তো এরপরের লাইনটা দেখো, আই উড লাইক টু, আমি তোমাকে চাইছি বলতে, বা আই অ্যাম ডিলাইটেড, অথবা কোনো দুঃখের খবর দেবে, যেতে পারছো না প্রোগ্রামে, আই অ্যাম সরি টু ইনফর্ম ইউ, শেয়ার, উইশ, কনগ্র্যাচুলেট। আর উইশ আর কনগ্র্যাচুলেট যদি করো তো তারপরে কিন্তু দ্যাট বসবে না, ঠিক আছে? আই সাজেস্ট, স্টেট, দ্যাট বসবে, তাই জন্য ওই দুটো আন্ডারলাইন করা হয়েছে। মাঝখানে হচ্ছে বডি অফ দ্য লেটার, সেটা নিয়ে আলোচনা করছি পরে। ক্লোজিং লাইন্সে যাচ্ছি, অর্থাৎ থার্ড প্যারাগ্রাফে কি লিখবে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমরা জানো বাবা আমাদের প্রণাম দিও। প্রবাবলি আই উড সুন, সম্ভবত আমি খুব শীঘ্রই একটা কম্পিউটার কোর্স জয়েন করবো, একটা ফটোগ্রাফি কোর্স জয়েন করবো, একটা সুইমিং শিখতে যাব, সাইক্লিং, আই উইল সুন লার্ন সাইক্লিং। অর্থাৎ ভবিষ্যতে তোমার কি প্ল্যান প্রোগ্রাম, একটা বন্ধুকে একটা আভাস দিয়ে দিলে, অথবা তোমার কাছে যাব, ভিজিট ইউ, এরকম দিতে পারো। প্রবাবলি আই উড সুন ভিজিট ইউর প্লেস, তোমাদের বাড়ি যেতে পারি। এই যে বললাম না, এইগুলো একটা ছক, যেটা খুশি লিখতে পারো, এখানে যা খুশি লেখা যেতে পারে, শুধুমাত্র দেখে নাও যে সেন্টেন্সটাকে তুমি ইউজ করতে চাইছো কি না। উইশিং এ গুড লাক ফর দ্য কামিং ড্যাশ, ধরো এখন পরীক্ষা হবে, তাহলে তুমি বন্ধুকে উইশ করতেই পারো, উইশিং এ গুড লাক ফর দ্য কামিং এক্সাম। অথবা বন্ধু একটা সুইমিং করে, সেখানে কম্পিটিশনে যাবে, তাহলে সুইম ফর দ্য কামিং সুইমিং কম্পিটিশন। এই তো বন্ধুকে আগাম উইশ করে দিলে। বন্ধুর জীবনে কিছু না কিছু হয়তো নেক্সট মান্থে বা তার পরের মান্থে বার্থডে আছে, বার্থডেতে আগাম উইশ করে দাও, এরকম একটা বাক্য। উইথ দিস আই এন্ড আপ, অথবা রাউন্ড আপ দিস লেটার, এন্ডের জায়গায় রাউন্ড আপটা ভালো, একটা ফ্রেজ। যাই হোক, কখনো কখনো আমরা দেখেছি চিঠিতে একটা প্রভাব ব্যবহার করা হয়, হেলথ ইজ ওয়েলথ, তাই না? তাহলে আই ওয়ান্ট টু টেল ইউ এ থট, ড্যাশ দাও ইনভার্টেড কমার মধ্যে, হেলথ ইজ ওয়েলথ। বা তোমাদের প্রভার্ব বন্ধুকে দিতে ইচ্ছে করছে, বা ভাইকে বা বোনকে শেয়ার করতে ইচ্ছে করছে, তখন কিন্তু যে কোনো জায়গায় দিতে পারো। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে নয়, মেন বডিতে দিতে পারো, অথবা লাস্টে দিতে পারো। আচ্ছা, আমরা পরের স্লাইডটা চলে যাব। হ্যাঁ, এই স্লাইডটা কিন্তু একটু বড় করে দেখার আছে তোমাদের, খুব মন দিয়ে দেখবে। আমি কি বলেছি, যা তোমরা পড়েছো। আচ্ছা, দ্য গ্রেট এস্কেপ, নেতাজি ইন ডিসগাইজ, ছদ্মবেশে, বিফুলিং দ্য ব্রিটিশ পুলিশ, ওদেরকে বোকা বানিয়ে, লেফট দ্য কান্ট্রি, হি এস্কেপড। তো এই রাত্রিবেলায় কি করে পুলিশকে বোকা বানানো যাবে, কি করে পালানো যাবে, কীভাবে, তার একটা প্ল্যান, দ্যাট ইজ কল্ড অ্যাডভেঞ্চার। দেখো, অ্যাডভেঞ্চার হলে এমন একটা জিনিস যার মধ্যে RID, মনে রাখো সহজে, রিড, রিস্ক আছে, একটা ইন্টারেস্টও আছে, একটা ডেঞ্জারও আছে, দ্যাট ইজ কল্ড অ্যাডভেঞ্চার। তো তোমাদের যে বিষয়বস্তু সেটা এই যে দেখো লেখা রয়েছে এখানে, সাপোজ ইউ হ্যাভ রেড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি, এমন একটা গল্প তুমি কোথাও পড়েছো। রাইট এ লেটার টু ইউর আন্ট, কাকিকে লেখো, তাহলে ডিয়ার আন্ট, বুঝে গেছো, আন্ট বয়সে বড়, নাম লিখবে না, আন্ট লিখবে, ডিয়ার আন্ট, কমা দেবে। ডেসক্রাইবিং, তাকে ব্যাখ্যা করো। ডেসক্রাইবিং বলেছিলাম একটা স্লাইডে, এই ডান দিকে ছিল ডেসক্রাইবিং, এ দেখো ডেসক্রাইবিং, স্টোরিটা বলো শর্টে। টেলিং হার, এটাও বলো, ওয়াই ইউ লাইক ইট, তুমি কেন, তোমাদের এটা লেসন 4 অ্যাক্টিভিটি 10A-তে আছে, ক্লাস 8-এ। আচ্ছা, ছোটোবেলায় টিনটিনের গল্প পড়োনি এমন কেউ নেই বোধহয়। টিনটিন, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন পড়েছো বোধহয়, যদি কেউ না পড়ে থাকো, হতে পারে, আমি পড়েছি। আর এখনও বোধহয় আনন্দ টিনটিন এখনো আছে, আছে না, এখনো আছে, টিনটিন এখনো আছে, আনন্দ মেলা বোধহয় না, এখনো আছে। তো সেটাই আমি বলছি যে টিনটিন এখনো আছে, এভার লাস্টিং। তার অ্যাডভেঞ্চার স্টোরিগুলো এমন যে যে কোনো এজের যে কোনো মানুষকে ড্র করে, অ্যাট্রাক্ট করে। তো তুমি তো পড়েছো, সেটাই লেখো, যে ওইটা আমি পড়েছিলাম, ওইটাই শেয়ার করো। মনে করো কালকে পড়েছো, আবার একটা টিনটিন পড়েছো, আচ্ছা পড়োনি, ছেড়ে দাও।
এই ছবিটার দিকে তাকাও, কিছু বুঝতে পারছো? এটা রাউন্ড টেবিল বলছি, অনেকগুলো সোলজার্সের মতন তাকিয়ে আছে, এরা হচ্ছে নাইটস। গল্প পড়েছো? কিং আর্থার অ্যান্ড হিজ নাইটস, এটাকে রাউন্ড টেবিল বলছে। তো এখানে আমি জানি যে তোমাদের ওখানে লেখা নেই যে কিং আর্থার এই গল্পটা কে লিখেছিল। ওটা লিখেছিল জিওফ্রি অফ মনমাউথ। এগুলো তো তোমাদের জানতে হবে, একটু স্যারদের ম্যামদের জিজ্ঞাসা করে একটু বার করতে হবে। তোমার যদি প্রশ্ন না করো তাহলে তারাও বলবে না, কারণ জানে তোমাকে বলে কোনো লাভ নেই। এই রকম করবে না, নিজের আগ্রহটা বাড়াও, জানলে কোনো লস নেই, ক্ষতি নেই। আর এটা হচ্ছে একটা ফোকলোর, অর্থাৎ বংশ পরম্পরায় এই গল্পটা মুখে মুখে আসছে, এর সত্যতা যাচাই করতে যেও না। ফোকলোর হচ্ছে মুখে মুখে গল্প আসা, থ্রু জেনারেশনস। পরবর্তীকালে হাওয়ার্ড পাইল এইরকম গল্প লিখেছেন। তাহলে তুমি কেন এটা বলছি? কারণ যদি তুমি কোনো গল্প পড়ে থাকো, টিনটিন লিখেছেন হার্জ, তো যদি কোনো গল্প পড়ে থাকো অবশ্যই কে লিখেছে এই প্রশ্নটা তো আসবেই। এই গল্পটা তো আকাশ থেকে পড়েনি, কেউ না কেউ লিখেছে, তাহলে তোমাকে রাইটারটা জানতে হবে। খুব কঠিন লাগছে? সোজা আসো। চাঁদের পাহাড় পড়েছো তো? চাঁদের পাহাড় পড়েছো, ইংলিশে লেখো দ্য মাউন্টেন অফ দ্য মুন। কে লিখেছে এবার তোমরা জানো কিন্তু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেটা লিখেছেন সেটাও দেখোনি, সেটাও সিনেমা হয়েছে, মানে সিনেমা হয়েছে দেখোনি, বই তো পড়নি। হতে পারে মেবি পড়া উচিত ছিল বাঙালি হিসেবে। খুব ভালো অ্যাডভেঞ্চার তিনি লেখেন। আমাজন অভিযান একদম রিসেন্ট কারেন্টে বললাম, এটা বলো না যে করিনি। এটা ভালো রিলেট করতে পারবে। এটা ভালো রিলেট করতে পারবে। এবার তুমি বলবে স্যার ওটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। অবশ্যই তিনি লিখেছেন স্যার, আমি তো জানি না। তাহলে ওটার একটা গ্রাফিক্স নোবেল আছে, টিনটিন হচ্ছে গ্রাফিক্স নোবেল, ছবি দেখে কার্টুনের মতন, সেটা লিখেছেন কমলেশ্বর মুখার্জি। তো তুমি সেটা বলো, একদম যেটা রিসেন্ট হাতের কাছে পাবে, যেটা তুমি পড়েছো, অনেক কিছু তোমরা পড়ে থাকো, সেটাকে বলো। জুম্যানজি একটা সিনেমা বেরিয়েছিল, ক্রিস ভ্যান আলসবার্গ। বিখ্যাত আরেকটা সিনেমা আছে পোলার এক্সপ্রেস, যদি পারো দেখে নিও, নাহলে লাইফে অনেক কিছু মিস করবে। এত সুন্দর সুন্দর ক্রিয়েশনস আমাদের পৃথিবীতে আছে, দ্যাট ইজ অলসো অ্যাডভেঞ্চার। না, তার ছবিটা এখানে দিইনি, জুম্যানজি তারও আগের, অনেক আগের, তাই জন্য দিয়েছি। যাই হোক, এবার আমরা কিন্তু মেন বডিতে আসবো। দেখো অনেক কিছু আলোচনা করে দিয়েছি, সেইটা হচ্ছে যে প্রথমেই কিছু প্রশ্ন মনের মধ্যে খোঁজো। এবারে মেন প্যারাগ্রাফ লিখছি, কিন্তু চিঠিটার ফার্স্ট প্যারাগ্রাফ বলে দিয়েছি, লাস্ট প্যারাগ্রাফ বলেছি, মেন প্যারাগ্রাফ। দেখো, হু ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট, টেক্সটটা কাকে নিয়ে? তাহলে ফার্স্টে আসে হু রোড দ্য টেক্সট, অমুক রোড দ্য টেক্সট, একটা সেন্টেন্স হয়ে গেল। হু ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট, ধরা যাক আমরা বলবো যে আমাজন অভিযান। আমাজন অভিযান টাটকা, একদম ফ্রেশ। দ্য টেক্সট তোমরা ওয়াজও লিখতে পারো, আর আসলে গল্প পদ্য এগুলো এভারলাস্টিং হয়, তাই প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারো। দ্য টেক্সট ইজ অ্যাবাউট শঙ্কর। সে কি? অ্যান অ্যাডভেঞ্চারার। ওই অ্যাডভেঞ্চার শব্দটা থেকেই লিখলাম অ্যাডভেঞ্চারার বা এক্সপ্লোরার। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অথার্স পারপাস, অথর এটা লিখেছেন কেন? হি ওয়ান্টস টু টেল আস এ স্টোরি অন অ্যাডভেঞ্চার, এ স্টোরি অন রিড, অন রিস্ক, কমা ইন্টারেস্ট, কমা ডেঞ্জার। এই দেখো যা শিখিয়েছি সেটাকেই বাক্যে লিখছি, আর কিচ্ছু করছি না। 3টে বাক্য হয়ে গেল, কিন্তু মেন প্যারাগ্রাফে 3টে বাক্য হলো। ওয়েন ডিড দ্য ইভেন্টস টেক প্লেস, কখন হয়েছিল? এবারে ওয়েন বলতে ধরো তুমি এই গল্পটার কথা বলছি, মানে আর্থারের গল্পটা বলছি। দ্য ইভেন্টস টুক প্লেস ওয়েন উথার পেনড্রাগন ডাইড অ্যান্ড হিজ 18-year-old son took the charge of England বা became the king of England। এই তো, আমি কোনো ভালো সেন্টেন্স লেখার চেষ্টা করছি, কোনো বোমবাস্টিং ওয়ার্ডস ব্যবহার করার চেষ্টা করছি না। যখন রাজা মরে গেছিলেন এবং আর্থার কিং হয়েছিলেন, এইটাই তো বলছি। এটা তোমরা পড়েছো তো, তোমাদের পড়ে যাওয়া গল্প থেকে রিলেট করছি আমি। এটা আমাজন অভিযান থেকেও বললাম না, তোমাদের পাঠ্যাংশ থেকে বললাম। ধরে নাও ওই গল্পটা তুমি লিখছো যে কিং হ্যাজ নাইটস, আর্থার অ্যান্ড হিজ নাইটস, এইটা সম্বন্ধে আমি পড়েছি, সুতরাং এটা সম্বন্ধে আমি বন্ধুকে বা আন্টকে চিঠি লিখছি। হোয়ার ডিড দ্য ইভেন্টস টেক প্লেস, দ্য ইভেন্টস টুক প্লেস ইন ইংল্যান্ড। এই তো। হোয়াই মাইট সামওয়ান চুজ টু রিড দিস স্টোরি, এই টেক্সটটা তোমার পড়বে কেন? ওই যে কেন তুমি পড়েছো, কেন তোমার ভালো লাগে, এইটা অনেক রকম প্রশ্ন। প্রথমে তুমি ক্যারেক্টার নিয়ে যেতে পারো। দ্য ক্যারেক্টার শঙ্কর ইজ ব্রেভ, হি টেক্স মাইটি জার্নিজ, হি টেক জার্নিজ, ভেঞ্চার্স বলো, ঝুঁকিবহুল কাজ, অ্যান্ড অ্যাট লাস্ট
tried to find out the এলডোরাডো, the city of hidden gold. ওটা বোধহয় তোমাদের আমাজন অভিযানেই ছিল। এলডোরাডো তো বোধহয় আমাজন অভিযানে ছিল। অ্যামাজনে ছিল। নাইটসদের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা লেখা আছে, তাদের ক্যারেক্টারটাকে নিয়ে লেখো, গল্পটা কেমন লেখো। তো এই যে দেখো 1 2 3 4 5 6 রাইটার 1 7টা সেন্টেন্স লিখে ফেলেছি মেন বডিতে। এই তো তোমার মনের মধ্যে প্রশ্ন জাগো অনেক WH, হাউ মাচ, ওয়্যার, এই ওয়্যারের একটা ছিল এখানে, ওয়েন এখানে ছিল, হাউ মেনি, আর্থারের কতগুলো নাইটস ছিল, আর্থারের কেউ বলে 25, কেউ বলে 150, ফ্রম 25 টু অ্যাবাউট 150 নাইটস লিখে দাও। আর্থার হ্যাড অ্যাবাউট 150 নাইটস, এই তো একটা সেন্টেন্স। তো অনেক রকম প্রশ্ন মনের মধ্যে জাগো, অল দিজ আর WH কোশ্চেন্স। এর যদি একটা একটা করে উত্তর দিতে থাকো তোমার 6টা থেকে 7টা সেন্টেন্স এমনি হয়ে যাবে। এটা হয়ে গেল বডি অফ দ্য লেটার, বাদ বাকি তো আমরা আলোচনা করেইছি। তো আরেকটা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা এটার টাইমটা একটু আমায় বলবেন, জানেন না? আমরা টাইমে হাফ অ্যান আওয়ার কি হয়েছে? হ্যাঁ, হাফ অ্যান আওয়ার হয়েছে আমাদের। আচ্ছা তাহলে আমি পরের স্লাইডে গিয়েই আমরা যাব। আচ্ছা তোমাদের বারবার বলছি যে চিঠি আমি খেয়াল করে দেখেছি 3টে মতন বোধহয় পার্সোনাল লেটার আছে, একটা নিয়ে আলোচনা করলাম। তো আরেকটা আছে তোমাদের যে অ্যানিমালস, উই শুড বি কাইন্ড টু আওয়ার অ্যানিমালস, এই একটা চিঠি আছে। তাহলে এই চিঠির বাদ বাকি সব বোঝানো হয়ে গেছে। ফার্স্ট প্যারাগ্রাফে কী লিখবে, লাস্ট প্যারাগ্রাফে কী লিখবে, যাকে বলে ওপেনিং লাইন্স, ক্লোজিং লাইন্স বলা হয়ে গেছে। এইবারে তুমি মেন প্যারাগ্রাফে ঢোকো। এটা তোমাদের আরেকটা চিঠি আছে, একটু আলোচনা করার জন্যই বলছি, একই রকম করলে একটু মনোটোনাস লাগে, তাই মোডাল ভাব ব্যবহার করো। উই শুড বি অথবা উই হ্যাভ টু, উই মাস্ট বি কাইন্ড, উই মাস্ট বি জেন্টল, উই মাস্ট শো কনসার্ন টু অ্যানিমালস। 3টে বাক্য হয়ে গেল। পেটস আমাদের কি দেয়, কেন আমরা পেটসদের ভালোবাসবো বা কেন আমরা অ্যানিমালসদের ভালোবাসবো। বন্য অ্যানিমালসদের কথা এখানে বলা হয়নি, যেটা হাতের কাছে আছে, দোজ আর নট ওয়াইল্ড অ্যানিমালস, অলমোস্ট ডোমেস্টিক অ্যানিমালস। দে গিভ আস কোম্পানি, দে গিভ আস লাভ অ্যান্ড অ্যাফেকশন, দে গিভ আস ওয়ার্মথ, দে গিভ আস সিকিউরিটি। এগুলো সব নাউন্স, এগুলো কাইন্ড, জেন্টল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভস। এইগুলো লিখেছি ইউজ অ্যাডজেক্টিভস, ভার্বস, অ্যাডভার্বস, এইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। এবার বুঝতে পারছো, ফার্স্টে রেস্টুরেন্ট বলতে আমি কাঁচামাল বলেছিলাম, এগুলোকেই গুছিয়ে গাছি ব্যবহার করে শুনতে ভালো লাগছে। এর কারণ প্রসেসটা বোঝানোর ঠিক আছে, লেখার সাজানোটা ঠিক আছে, অর্গানাইজেশনটা ঠিক আছে। আগে না একটা চিঠি লিখতে গেলে একটা ছোট্ট রাফ করে নাও যে কী কী শব্দ আমি ব্যবহার করব। কুকুরদেরকে, কুকুর না যে কোনো পেট, কিছু গুণ আছে, কুকুর, বিড়াল যাই বল, পাখি, কিছু গুণ আছে, গুণগুলোকে আলাদা করে একটা সেন্টেন্স হয়ে গেল। এবার ওরা আমাদের কি দেয়, আমরা ওদের থেকে কি পাই। উই ক্যান গেট, পেটস গিভ আসও যেমন হতে পারে, উই ক্যান গেট কোম্পানি অফ দ্য পেটস, এই তো সেন্টেন্স। উই ক্যান গেট, ওরা আমাদের দেয় তাহলে আমরা পাই, তাহলে উই গেট কোম্পানি ফ্রম দ্য পেটস, উই গেট লাভ অ্যান্ড অ্যাফেকশন ফ্রম দ্য পেটস, এই তো সেন্টেন্স। এই মধ্যে কিছু নেই। তো একটু ভেবে নাও, পয়েন্টগুলোকে আলাদা করে নাও যে দিস ইজ দ্য মেইন, একটা কেন্দ্রবিন্দু, দিস ইজ দ্য মেইন ওয়ার্ড, এটাকে বাক্য তৈরি করতে হবে। তাহলে ইউজ অ্যাডজেক্টিভস, ভার্বস, অ্যাডভার্বস। লাস্টে ওই যে বলেছিলাম একটা কোটেশন দাও, একটা প্রভাব দাও। আই থিঙ্ক এই কোটেশনটা আমরা দিয়ে দিলাম, অ্যাডপ্ট এ পেট, সিকিউর এ লাইফ। এটা ইনভার্টেড কমার মধ্যে বন্ধুকে জানিয়ে দাও। তো আশা করি ক্লাস 8-এর হ্যাঁ ক্লিয়ার তোমাদের নিশ্চয়ই হয়েছে। তবু বলবো যে লেটার রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা মানে রাইটিং স্কিলের জায়গায় কিন্তু স্যার বোঝালেন, যদি তোমাদের কিছু বোঝার অসুবিধা থেকে থাকে, অসুবিধার কিছু নেই, কারণ আমি নিজে তোমাদের পাশে বসে ক্লাস করছি ইনফ্যাক্ট। তো সে জায়গায় আমি বুঝতে পারছি, তোমরাও নিশ্চয়ই বুঝবে। আর প্রশ্ন থাকলে ডেফিনেটলি করবে। আমরা কি ক্লাস 9-এর দিকে যাব? হ্যাঁ অবশ্যই আমরা ক্লাস 9-এ যাই। 8-এর বন্ধুরা সময় কম, তাই আমরা 9-এর খুব দিকে শর্ট যাই। টাইমের মধ্যে রয়েছি, তার জন্য আমরা এবার ক্লাস 9-এ যাচ্ছি। 9-এ আমরা কোন চ্যাপ্টারে যাচ্ছি? 9-এ আমরা হিজ ফার্স্ট ফ্লাইট, এই চ্যাপ্টারটা করবো। দেখো অনেক স্কুলেই না কিছু কাটেল করা হয়েছে, কিছু কাটছাট করা হয়েছে সিলেবাসে। এবার আমি তো জানবো না যে তোমাদের কোনটা কাটছাট করা হয়েছে। আসলে কাটছাট করাটা উচিত ছিল না, কিন্তু আমরা বাধ্য। তো তোমাদের স্কুলে যদি এটা না থাকে তাহলে আমার খুব দুঃখ লাগবে যে এটা কাজে লাগলো না। তো আমরা শুরু করতে পারি।
নাইনের ক্ষেত্রে বলবো দেখো কিছু এই একটা আমি সবসময় না তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে। রিসেন্টলি বেরিয়েছে ছালাং একটা সিনেমা, ছালাং, অনেকে দেখেছো অনেকে দেখতে পারোনি, ধরে নিচ্ছি দেখতে পারোনি। সেখানে ছালাং হিন্দি শব্দ মানে কি, ধরো লাফ, জাম্প, একটা অ্যাটেম্পট, একটা ট্রাই, এগুলো তো বুঝতে পারছো, একটা প্রচেষ্টা। তো একটা বড় লাফ, ছালাং দিলেই যে তুমি সাকসেস পাবে এমন তো নয়, ফেল করতে পারো। তো সাকসেস ফেলিয়ার আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেইখানে সিনেমাতে দেখা যাচ্ছে একটা ক্যারেক্টার আছে যাকে আমরা বলবো চ্যাশমিশ, চশমা পরে আমার মতন, যাই হোক। তো সে মোটে দৌড়াতে পারে না, তাকে আমরা ভালো ছেলে বলে জানি। সে পড়াশোনা করতে খুব ভালোবাসে, 24 ঘন্টা পড়াশোনা করে করে চোখ খারাপ করে ফেলেছে। তো পড়াশোনা করে না মানে পড়াশোনা করে না তারা দৌড়াতে পারবে, খেলাধুলো করতে পারবে, যারা পড়াশোনা করে তারা মোটেই খেলাধুলো করতে পারবে না, এই রকম কনসেপ্ট নয়। আমাদের সাথে সাথে পড়াশোনার সাথে সাথে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট। তো যারা খুব ভালো পড়াশোনা করো, খেলাধুলা মোটে চাও না, আমি বলবো যে কিছু খেলাধুলা করো। তো ওই চাশমিশের গল্পটা বলছিলাম, সে কিন্তু তাকে ওই স্পোর্টস পিটি টিচার, ফিজিক্যাল ট্রেনিং টিচার, সে তার দলে নিয়েছে, দুটো গ্রুপের মধ্যে লড়াই হবে। একজন টিচার তো সব ভালো ভালো স্টুডেন্টকে নিয়ে নিয়েছে, তারা একদম খেলোয়াড়, আর এরা তো পড়ে রয়েছে যে ছাত্রগুলো যাদেরকে বলে দৌড়াতেই পারে না। তো এবার সে দৌড়াবে কী করে? তো স্যার তাকে যতই রেস করাচ্ছে সে সবার লাস্ট। তো আলটিমেটলি সিনেমাটা আমি দেখলাম যে স্যার বুদ্ধি খাটালেন, খুব ইন্টেলিজেন্ট। আমরা মনে করি যে তোমাদের বাবা মা স্যাররা খুব ইন্টেলিজেন্ট, নালে তোমাদের মাঝে মাঝে খুব পড়াশোনা করার প্রতি অনীহা হয়, করব না হয়। তারা যতটা অ্যাডামেন্ট এবং ইন্টারেস্ট নিয়ে তোমাদের পাশে থেকে তোমাদের শিখিয়েই ছাড়েন, বলেই ছাড়েন, নাছোড়বান্দা, তাদেরকে হ্যাটস অফ, সালাম। যাই হোক, সেই ছেলেটা কিন্তু দৌড়াতে পারছিল না। এবার স্যার বললেন ভালো ভালো পেয়ারা খাবি, ওই গাছে ওঠ। তো সে গাছে উঠতে গেল, এইরকম সময় যারা কুকুর, যারা কিনা পাহারা দেয়, তারা ঘেউ ঘেউ করলো, ওরা গাছ থেকে নেমে দৌড়। তো স্যারের মাথায় বুদ্ধি এলো যে কুকুরকে ভয় পাবে, কারণ কুকুর কামড়ে দেবে। তো যখন স্পোর্টস ডে হচ্ছে, ফাইনাল স্পোর্টস ডে হচ্ছে, তখন স্যার ওই কিছু কুকুরকে গাড়িতে তুলে তাদের মুখের সামনে মাউথপিস রেখে লাউড স্পিকারে বক্স বানিয়ে ওকে সবার লাস্টে রিলে রেস করতে বলেছে। আবার ও দৌড়াচ্ছে, সে জিতবেই না। এবারে কুকুরে ডাকতে শুরু করলো, ফুল ভলিউম হয়ে গেল, শুধু কুকুর ডাকছে বাইরে, পাগল করা আওয়াজ। আর ছেলেটা বুঝলো অনেক কুকুর আমাকে অ্যাটাক করতে পারে, প্রচণ্ড বেপরোয়া ডেসপারেট হয়ে ছুটলো। এবং অবশ্যই সিনেমা এবং অবশ্যই ফার্স্ট হলো, কারণ সে প্রাণ ভয় দৌড়ালো। এবার বলবে স্যার ফার্স্ট টাইম পড়বো, এটা কি করছি? অবশ্যই গল্পের বিষয়বস্তু বলে দিয়েছি, যারা বুঝবে যে কী করে আমি রিলেট করছি তখন বুঝতে পারবে। বেপরোয়া, ডেসপারেট, লাইফ চলে যেতে পারে এরকম অবস্থা। এবং ছালাং ইজ ইকুয়াল টু অ্যাটেম্প্ট, লাফ, ট্রাই। দ্যাট ইজ হিজ ফার্স্ট ফ্লাইট। হিজ ফার্স্ট ফ্লাইট আলোচনা করব। হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্লাইট ইজ নাউন। মজাদার আছে অনেকে না এই প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ প্রোনাউনের পার্থক্যটা বুঝতে পারো না। তো খুব ক্রুশিয়াল জিনিস, হয়তো পরে ক্লাস থাকলে বুঝবো। খুব সোজা ভাষায় বোঝো, নাউনের আগে বসে, তাই জন্য অ্যাডজেক্টিভ। তাহলে হিজ হচ্ছে অ্যাডজেক্টিভ। হিজ বলতে একটা ছেলেকে বোঝানো হচ্ছে, একটা ছেলে, সিগালের কথা আমরা বুঝবো, খুব বাচ্চা। তাই বলে যে মেয়ে হতে পারে না তা নয়। তো ছেলেদেরকে আমরা একটু বেশি দুষ্টু বলে জানি, তাই জন্য ছেলেকে বলবো। আর কোনো লজ্জা নেই। আর ফ্লাইট, এই ফ্লাইটের অনেকগুলো মানে আছে। এই ফ্লাইটের মানে একটা জায়গায় প্লেন ধরে এক ডেস্টিনেশন থেকে অন্য ডেস্টিনেশনে যাওয়া, দ্যাট জার্নি ইজ কল ফ্লাইট। সিঁড়ি দিয়ে যতগুলো উঠছো, এই জায়গা থেকে এই জায়গায় উঠছো এবং নামছো, যাই হোক, পুরো শেয়ারের ওই স্টিয়ার কেসের পুরোটাকে ফ্লাইট বলে, কালেকটিভ নাউন। অনেক পাখি একসাথে উড়ে যাচ্ছে, ওই কালেকটিভ নাউনটাকে ফ্লাইট বলে। এই যে কুকুর ঘেউ ঘেউ করলো আর ছেলে দৌড় মারলো, পালানোর চেষ্টা করলো খুব জোরে ছুটে, দ্যাট ইজ ফ্লাইট। এতগুলো ফ্লাইট এর মানে, কিন্তু আমাদের ফ্লাইট মানে হচ্ছে
দ্য অ্যাক্ট অফ ফ্লাইং, ওড়ার কাজটিকে বলা হচ্ছে ফ্লাইট, এটাও নাউন। তো এত কিছু জানতে না তো ফ্লাইট মানে, তো তোমাদের পড়াতে গেলে আমাদের বা তোমাদের বোঝাতে গেলেও গল্প করতে গেলে এত কিছু শেয়ার করে নিলাম, ওই যে বললাম জেনে রাখতে ক্ষতি নেই। চলো তারপরে তো ফার্স্ট স্লাইডে যাব। এটা তো হ্যাঁ, ওই বায়োগ্রাফিটা রয়েছে। আচ্ছা, তোমরা আশা করি স্লাইডটা দেখতে পাচ্ছ। যিনি লিখেছেন লেমো ফ্ল্যাহার্টি, কবে জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এগুলো একটুকুনি দেখে নেবে। অবশ্যই আয়ারল্যান্ডের লোক, তিনি আইরিশ, পরিবার ইম্পাভারিশড, বড় ফ্যামিলি ছিল। ফাদার ফিশারম্যান ছিল, মাদার যারা লাইট হাউস তৈরি করে, আইল্যান্ড বলছি, এই আইল্যান্ডস, সুতরাং সেখানে লাইট হাউস হবে। সেই বংশে যারা ওই লাইট হাউস তৈরি করে সেই বংশে জন্মানো মেয়ে হচ্ছে তার মা। ইম্পাভারিশড, বারবার বলছি, পুয়ার, সোজা ভাষায় পুয়ার। তিনি নোভেলিস্ট, নোভেল লিখেছিলেন, শর্ট স্টোরি রাইটার ছিলেন। তার কাল্পনিক গল্প ফিকশানে দ্য ইনফরমার সিনেমা হয়েছিল, খুব হিট, খুব প্রচলিত। একটা ছোট আইল্যান্ড থেকে তিনি আমেরিকাতে মুভি হয় এই রকম গল্প লিখেছিলেন, এই রকম ক্ষমতার অধিকারী ছিলেন। ওয়ার্ল্ড ওয়ার 1-এ তিনি যোগদান করেছিলেন, যুদ্ধ করেছিলেন রীতিমতন অ্যাজ এ সোলজার। তাছাড়াও তিনি লাম্বার জ্যাক, গাছ কাটার কাজ করেছিলেন, হোটেল পোর্টার, হোটেলের কুলি, মাইনার, খনিতে কাজ করেছিলেন, ফ্যাক্টরিতে কাজ করেছিলেন, ডিশ ওয়াশ, বাসন মাজতেন, ব্ল্যাঙ্কার হিসেবে কাজ করেছিলেন, ডেক হ্যান্ড, বড় জাহাজের তিনি হেল্পার ছিলেন। একটা লোক এত রকমের কাজ করেছে, একটাই তো লাইফ। তাহলে বারবার তোমাদের বলছি, শুধু বুকিশ পড়াশোনা নয়, মাল্টিফেসেটেড হও, দৌড়ঝাঁপ করো, বাবা মাকে হেল্প করো, আশেপাশে কারো হেল্প হলে দরকার লাগো, নানান রকম কাজ করো। যেমন আমি গতকালকে একটা দেখছিলাম যে আমাদের জাপানে সুনামি হয়েছে, আমেরিকাতে হয়েছে, ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগরে হয়েছে। বলছে উইদিন 2039 মানে সালের কথা বলছি, ক্যান উই সারভাইভ এ মেগা সুনামি। 30 থেকে 40 ফুট এক একটা ঢেউয়ের মাপ। তা আমি তোমাদের ভয় দেখাচ্ছি না, কিছু ম্যানমেড জিনিস হয়, করোনা, তো এই দেশ ও দেশকে চাপিয়ে যাবে। আর কিছু নেচার হয়, ন্যাচারাল ক্যালামিটি, যার হাত থেকে কে আমাদের বাঁচাবে আমরা জানি না। গাছে চড়া শেখো, সাইক্লিং শেখো, সাঁতার কাটা শেখো। হয়তো আমার কথা শুনতে তোমাদের একটু হাসি পাবে, কিন্তু সত্যি এগুলো আমি পারি, এবং পারি বলে আমি গর্বিত যে ছোটোবেলা পড়াশোনার পাশাপাশি এগুলো শিখেছি। সুতরাং বিপদ এলে দৌড়ে একটা গাছে উঠতে পারবো, সাইকেল নিয়ে দৌড়ে পালাতে পারবো, জলে পড়ে গেলে একটু সারভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য সাঁতার কাটতে পারবো, বা অন্য লোককে টেনে তুলতে পারবো অ্যাটলিস্ট। জানি না কী হবে ভবিষ্যতে, গিয়ে তোমাদের ভয় দেখাচ্ছি না, সায়েন্টিস্টরা শুধু আমাদের সচেতনতা দিতে পারেন। যাই হোক, তিনি যে ধরনের লেখা লেখেন সেগুলো এখানে লিখেছি। তিনি কবিতাও লিখেছেন, শেম দ্য ডেভিল, তিনি অটোবায়োগ্রাফি লিখেছেন। তিনি তার আইরিশ লোকেদের প্রতি, তাদের সাহসের প্রতি, পারসিস্টেন্স, লেগে থাকার প্রতি, কাজের প্রতি, কাজে এটা লেগে থাকা, একে বলে পারসিস্টেন্স, এটা তোমাদের দরকার, সেটা তিনি সম্মান করেছিলেন। আইরিশ রেনেসাঁসে তিনি লিড করেছিলেন, অনেকটা সময় তিনি সর্বাগ্রে ছিলেন। তিনি কিন্তু শুধু যে নিজের আয়ারল্যান্ডকে ভালোবাসতেন তা না, তিনি ফ্রেঞ্চ অ্যান্ড রাশিয়ান কালচারকে ভালোবাসতেন। আর আমরা যে গল্পটা পড়ব সেখানে ভিজুয়াল আর অরাল এফেক্ট পাবে। ভিজুয়াল মানে হচ্ছে তোমরা চোখ দিয়ে বুঝতে পারবে মনে মনে যে এই ব্যাপারটা ঘটছে, যাব বুঝতে পারবে। অরাল মানে হচ্ছে কানে শুনতে পারবে, গিয়াউলাও, গি গাগা এরকম আওয়াজ পাবে, অর্থাৎ ডাকছে, কানে শুনতে পাচ্ছি, দ্যাট ইজ এফেক্ট। গল্পটা এমন করে লেখা হচ্ছে যেন এফেক্টটা আমাদের মনের উপরে পড়ে, এই হচ্ছে ক্ষমতা। ম্যাম পরের স্লাইডে যাও। একদম। একটু ক্লোজ থেকে দেখবে, এটা কিন্তু গল্পটা বলে দিচ্ছি। দেখো সিলেবাস, গল্প প্রচণ্ড বড়, হয়তো যাব যদি টাইম থাকে খুব তাড়াতাড়ি যাব, কিন্তু এই জিনিসগুলো দেখলে অনেক কিছু ক্লিয়ার হবে। নাম্বার 1, এটা ধরে নাও যেটা একটা ক্লিফ, চূড়া, এটা পাহাড়। তো এইটা ধরে নাও সাউথ, এটা ধরে নাও নর্থ, বা যা বোঝাচ্ছি সব গল্পে আছে। এটা ধরে নাও নেস্ট, এটা আমাদের সেই সিগাল যে কিনা এই যদি এই কানায় এসে দাঁড়িয়েছে, এই পুরোটাকে ধরে নেব লেজ, এই কোনাটুকু ধরে নেব এজ বা ব্রিঙ্ক। সব কটা শব্দ কিন্তু আছে, খুব ভালো করে বুঝে নাও, বুঝিয়ে দিচ্ছি কিন্তু ছবি দেখে দেখে।
এইটা হচ্ছে শিয়ার ফল, যদি পড়ে যাই মরে যাব, ডুবে যাব, ভয় পাচ্ছে, ফিয়ার। এইটা হচ্ছে ভাস্ট এক্সপ্যান্স, এতটা অঞ্চল বিস্তৃত, সমুদ্র আর সমুদ্র, সাঁতার সে জানে না, সে ভাবছে যদি আমি লাফ মারি, যদি আমি ছলাং দিই, যদি আমি অ্যাটেম্প্ট করি উঠতে, মাই উইংস উড নট সাপোর্ট, এর ডানা তো কোনোদিন প্র্যাকটিস করা হয়নি, সুতরাং শটান আমি পড়ে যাব নিচের দিকে আর ডুবে মরে যাব। এই অবস্থায় কিন্তু সিগাল দাঁড়িয়ে রয়েছে অন দ্য লেজ, অন দ্য এজ। পার্থক্যটা বুঝেছ? লেজের থেকে এল বাদ দাও, পুরো জায়গাটা লেজ, এটা এজ অথবা ব্রিঙ্ক। এখানে দাঁড়িয়ে রয়েছে, প্র্যাকটিস করছে, দৌড়াচ্ছে, ওই দিকে থেমে যাচ্ছে কারণ সে ভয় পাচ্ছে। 2 নম্বরে আসো, একটা অন্য অ্যাঙ্গেল দেখানো রয়েছে, এই দেখো তার নেস্ট, স্ট্র নেস্ট। এই যে লেজ, এই যে এজ, মাঝখানে সমুদ্র, ভাস্ট এক্সপ্যান্স, আর ওই দেখো তার ফ্যামিলি, তার দাদা দিদি আছে, অর্থাৎ আমাদের মতন হিউম্যান ফ্যামিলি। শুধু সে উঠতে চাইছে না, উঠতে ভয় পাচ্ছে, উঠতে অনীহা, অথচ বাবা মা দাদা দিদি সবাই কিন্তু ওই পাশে গিয়ে একটা প্ল্যাটিউ, একটা উচ্চ অংশ, সমান অংশ, ভূগোলে তোমরা প্ল্যাটিউ অবশ্যই পড়বে, সেইখানে গিয়ে তারা কিন্তু তাকে প্রলুব্ধ করছে, লোভ দেখাচ্ছে যে আমরা চলে এসেছি বাবা তুই আয়, কিন্তু নড়বে না। 3 নম্বরে যাও, এবার কিন্তু ও লেজ ছাড়েনি, ও কিন্তু এজে দাঁড়িয়ে রয়েছে। মা উঠতে উঠতে একটা মুখে একটা মাছ ধরে নিয়ে এসছে, হেরিং ফিশ, HERRING, পাবে। মা এসেছে এবং ওখানেই ডানা ঝাপটাচ্ছে এবং স্টিল হয়ে গেছে। পাখিরা এখানে ডানা ঝাপটাতে ফ্লোট করতে পারে, এটা পাখিদের ক্ষমতা। পাখিরা কীভাবে পারে সেটা তাদের সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে তোমরা জানবে। তো এই মা কিন্তু মাছটা মুখের মধ্যে নিয়ে তাকে লোভ দেখাচ্ছে, দিচ্ছে না খেতে। তার মানে এই হচ্ছে সেই মা, ওই হচ্ছে সেই টিচার যে ছালাঙের গল্পটা বলেছিলাম। ইন্টারেস্টিংলি, ইন্টেলিজেন্টলি এমন একটা প্ল্যান করতে হবে যাতে সে ডেসপারেট হয়, খায়নি, কারণ মা ঘরে বসে আছি, নেক্সট হচ্ছে ঘর, বসে আছি, বাবা মা খেতে দিচ্ছে, দারুণ খাচ্ছি, বিন্দাস, আমি কেন বাইরে যাবো, আমি কেন কাজকর্ম করবো। তাহলে একটা সিগালের মা তার ছেলেকেও কিন্তু ওরা শেখাচ্ছে, তুমি যখন খুব ছোট ছিলে, তুমি জানো না তোমার বাবা মা তোমাকে হামাগুড়ি শিখিয়েছিল, কোলে করে নিয়ে মা বাবা হামাগুড়ি দিয়ে দেয়নি, শুধু একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, আয়। তুমি সেই কলটাই হচ্ছে একটা লোভ, যে বাবা মাকে আমি পেয়ে যাবো। তুমি কিন্তু হামাগুড়ি দিয়েছিলে, তখন কিন্তু তোমার মনে ভয় ছিল না, কারণ ওই রকম সময় আমাদের মনের মধ্যে ভয় থাকে না, আমরা ছোট, আমাদের মগজটা, মাইন্ডটা ব্ল্যাঙ্ক। তুমি বাবা মার দিকে চলে গেছে, তখন থেকে কিন্তু তুমি শিখছো। এখন তুমি বড় হয়েছো, তোমার বুদ্ধি আসতে শুরু করেছে, এবার তুমি আলাদা করে ভয় পেতে শুরু করেছো। অবশ্যই ভয় পেতে হবে, ভয় ঠিক আছে আসবে, কিন্তু ভয়কে জয় করো, তাই না? কনকার দ্য ফিয়ার। তো যাই হোক, মা তাকে এই লোভ দেখাচ্ছে এবং সে লাফ মারবে কি মারবে না জানি না। 4 নম্বর পেজে আসো, স্লাইডে আসো, দেখো অবশ্যই লাফ মেরে দিয়েছে, সে উঠছে এবং সে জলে পা দিচ্ছে, একে বলে ওয়েবড ফিট, এরকম হাঁসেদের হয়। সে জলে ল্যান্ড করবে, সে ভাবছিল জলে ডুবে যাব, কিন্তু দেখলে আরে ডুবলাম না তো, কারণ এই দেখো একটা পাশে আরেকটা সিগাল সেটা ভাসছে। তাহলে আমরা জানি পাখিরা ডোবে না, বিশেষ করে সিগাল যারা ওয়াটার বার্ডস হয়, ওয়াটার রিলে, তারা মাছ টাছ খায়, ডাইভ করে, ফিশ ধরে, তাদের বিকটা বাঁকা হয়। এবং ফ্লাইয়ের একটা ছবি কেন দিচ্ছি, সে নিজেকে একবার মনে করেছিল যে বাবা আমি তো ডুবে যাব, আমি তো ফ্লাই না, ফ্লাই তো জলে ভাসতে পারো, তো হালকা, কিন্তু আই এম নট এ ফ্লাই, সে ভেবেছিল। কিন্তু ওই জন্য ফ্লাইটা দিচ্ছি। এই ফ্লাই মানে ওরা নয়, এই ফ্লাই মানে হচ্ছে মাছি। নেক্সট স্লাইডে যাব। একটু আমায় বলবেন, হ্যাঁ 10 মিনিট লাগবে একটা। নেক্সট স্লাইডে যাব। আসলে এটা বলা হয়নি প্রোসিলারি ফর্মস, এটা কোন গ্রুপের সায়েন্টিফিক টার্মস, এই পাখিরা প্রোসিলারি ফর্মস, এটা গ্রুপের নামটা বলা রয়েছে। এটা এমনি এটা শেয়ার করলাম তোমাদের সাথে, আর কিছু না। আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চি খুব একটা কোটেশন ভালো দিয়েছিলেন, দ্য হিউম্যান বার্ড। এই হিউম্যান বার্ড বলতে হিউম্যান বার্ড দুটোই আছে, এই কারণের জন্যই এই গল্পটার সাথে কোনোভাবে রিলেটেড নয়, তবুও আমার মনে হচ্ছে ভীষণভাবে রিলেটেড। হিউম্যান বার্ড বলতে বোঝানো হচ্ছে এরোপ্লেনকে। তো মানুষ তো উঠতে চেয়েছে, মানুষ নিজে উঠতে পারবে না, সেই কারণের জন্য মানুষ প্লেন আবিষ্কার করেছে। তাই হিউম্যান ব্লাডকেই বলা যায়। দেখো হিজ ফার্স্ট ফ্লাইট লেখা রয়েছে, এই কারণের জন্য আমি তোমাদের দিয়েছি যে মানুষ উঠছে প্লেনের মাধ্যমে। ফিলিং দ্য ওয়ার্ল্ড উইথ অ্যামাজমেন্ট, সবাই অবাক হয়ে যাচ্ছে, আরে আমরা উঠতে পারছি। সমস্ত তার লেখার মাধ্যমে সব ফেম আসবে। তাহলে যখন তুমি এমন একটা কিছু কাজ করবে না, সবাই গর্বিত হবে। তুমি যখন একটা ভালো কাজ করতে পারবে তখন সবাই গর্বিত হবে, তোমাদের পরিবারের লোকেরা তো সবার আগে গর্বিত হবে, সবার আগে গর্বিত হবে তুমি নিজে।
ইটারনাল গ্লোরি, ওই যে বললাম প্রেজ গ্লোরি একই কথা। দ্য নেস্ট, এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু এই গল্পটাতে আছে। এই কারণের জন্য কেন বললাম যে মানুষের সাথে পাখির যে রিলেশন আছে, এই যে বললাম যে তোমাদের যে যে পাখির গল্প আমরা পড়ছি, তো তারা তো একটা ফ্যামিলির মতো, তাদেরও বাবা মা আছে, ভাই বোন আছে, তোমাদেরই মতন আমাদেরই মতন, তাদেরও একটা ফিলিংস আছে, তাদেরও একটা শেখা, ভয় পাওয়ার সব কিছুই আছে। তো এই যে এটা লিওনার্দো দা ভিঞ্চির কোটেশন, এই যে পাখিরা প্রোসেলারিফর্মস, এরা কিন্তু অন দ্য ভার্জ অফ এক্সটিংশন, এরা শেষ হতে চলেছে, কারণ প্রিডেটার্স আছে, অন্য পাখি আছে, অন্য কিছু আছে যারা ওদেরকে শিকার করে, পলিউশন আছে, মেরিন পলিউশন আছে, ফিশারিজ আছে। নিউজিল্যান্ডে সব থেকে বেশি প্রজাতির সিগাল পাওয়া যায়, আর নেসাল গ্ল্যান্ড। আমাকে একটা স্টুডেন্টই প্রশ্ন করেছিল যে ওরা তো স্যালাইন ওয়াটার খায়, তাহলে তো সমুদ্র জল খেলে তো আমি শুনেছি হজম হয় না, মরে যাওয়ার কথা, তাহলে ওরা যখন মাছ খায় তার সাথে এক গাদা তো জলও খায়, তাহলে কি হয় না, ওদের একটা নেসাল গ্ল্যান্ড আছে, যে ফলে ওই লবণটা অনেকটা কম ওদের শরীরে ঢোকে, যতটুকু দরকার ওরা নেয় সেই গ্ল্যান্ডটার জন্য। চলো তারপরে সিগাল 12 থেকে 30 ইঞ্চির মতন হয়, কখনো কখনো হোয়াইট গ্রে, এটা বইতে পাবে। ওয়েবড ফিট আলোচনা করেছি। কার্নিভোর, মাংসাশী, মাছ খায় মানে মাংসাশী, ক্র্যাবস খায়, ফিশ খায়, প্রায় 49 ইয়ার্স অব্দি বেঁচে থাকে। আর লাইক হিউম্যান বিইং সিগাল লিভস ইন এ ফ্যামিলি আলোচনা করেছি। তো এটা কিসের গল্প? দ্য ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? যে প্রথমে জীবনে যে ফার্স্ট ফ্লাইটটা করবে সেটা তার সার্ভাইভাল, টিকে থাকার জন্য ভাইটাল, ইম্পর্ট্যান্ট। আমাদের টিকে থাকার জন্য অনেক কিছু ইম্পর্ট্যান্ট, শুধু খাওয়া দাওয়া নয়, হাউ টু সার্ভাইভ। তো মেক ইউর সেলফ ফিট। নেক্সট স্লাইডে যাও ম্যাম। তো আসলে সময়টা কম্প্যাক্ট থাকে, আশা করি তোমরা বুঝতেই পারবে। তো এই যে গল্পটা সেটা হচ্ছে একটা প্যারাবেল মানে হচ্ছে প্যারাবেল মানে হচ্ছে যে গল্পটা আমরা পড়ছি তার সাথে সাথেই আমরা নীতি শিক্ষাটা পাচ্ছি, অর্থাৎ তার মধ্যে একটা লেসন আছে। লেসনটা অবশ্যই সাকসেস আর ফেলিয়ারের উপরে। এই যে স্টোরিটা পড়বো, সে উঠতে পারেন না, তার মধ্যে কনফিডেন্সের অভাব। ভেবে দেখো, ল্যাক মানে নেই, ল্যাক মানে নেগেটিভ। একটা তোমাদের ছক দেব, মনে মনে ভর্তি করবে পরে। কনফিডেন্স নেই, সে হচ্ছে ফিয়ারফুল, কারণ এক্সপ্যান্স, তার নিচে প্রচুর বিস্তৃত এলাকা ছড়ানো। সে নিজে চেষ্টাও করছিল না, সেই ট্রাইং অ্যাটেম্পট। তার বাবা মা, সিস্টার তাদেরকে চেষ্টা করছিল এনকারেজ করার, তাদেরকে মোরাল মানে মোরাল নয়, মোরেল মানে হচ্ছে কারেজ, ভেতরকার ইনার কারেজ। ইজি। সে কিছুতেই তার কারেজ ফিরছে না, সাহস জোগাড় করতে পারছে না, সে খুব ক্ষুধার্ত, সে চাইছে মা এসে বাড়িতে খাবার দিয়ে যাক, আমি নেক্সটে বসে থাকবো, নড়বো না। তো সে চিৎকার করছে, বাবা মাকে ডাকার চেষ্টা করছে, আমার খিদে পেয়েছে, খাবার দাও। শুধু তার মায়ের কিছু করুণা হচ্ছে, বাবা তো নড়ছেই না, বাবারা জানে তুই নিজে মানুষ হ আগে, তারপরে তো মার মনে একটু করুণা হয়, মারা মমতাময়ী হয়। যাই হোক, তিনি তাকে শেখানোর জন্য খাবার নিয়ে সামনে গেলেন। শি টেম্পটেড হিম, ওই ছবিটার কথা ভাবো, শি টেম্পটেড হিম, তিনি তাকে লোভ দেখালেন টু ডাইভ। এই ডাইভ হচ্ছে ছালাং, এবার বুঝতে পেরেছো? অন দ্য ফুড, খাবারের দিকে লাভ দাও। খাবারটা এই যে তোমার মুখের সামনে একটা বড় হেডিং মাছ ঝুলছে, লাভ দাও, দেন অটোমেটিক্যালি ইউ উইল ফ্লাই, বিকজ ওটা ইনস্টিংক্ট, ইনবর্ন ইনস্টিংক্ট, বার্ডস ক্যান ফ্লাই। ফার্স্ট অ্যাটেম্পটা হচ্ছে মেন। স্যার ম্যাম নেক্সট স্লাইডে যাবো। তাহলে আপাতত কিন্তু ফেলিয়ার, এগুলো খুব তাড়াতাড়ি বলছি। তাই এবার মাকে আমরা বলে দেবো যে মা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, মায়ের যে কাজটি ছিল অ্যাক্ট, সেটা খুব ইন্টেলিজেন্ট। মাদার তাকে প্রম্পট করলো, লোভ দেখালো যে তুমি লাভটি মারো। তো সুতরাং আমাদের যদি এফোর্ট না থাকে তাহলে আমরা কিন্তু সাকসেস পাবো না, অর্থাৎ উই হ্যাভ টু মেক আওয়ার এফোর্ট। ওই এফোর্ট ইজিক্যাল টু ছালাং। অ্যাট দ্য এন্ড সিগাল উঠতে পেরেছিল, আমরা ছবিতে দেখেছি, সুতরাং সে সাকসেস পেয়েছিল। এই যে সাকসেস চলে গেল। তাহলে যে কোনো পদক্ষেপ, যে কোনো কাজ, সেখানে কিন্তু সাহস চাই, কনফিডেন্স চাই। একটা পদক্ষেপ নিতে পারলে হাজার হাজার পথ এগিয়ে যেতে পারবে। একদম। ম্যাম নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি এবার। এইটা তোমাদের ছক। সিগালের লাইফটা ফার্স্টে ছিল ফেলিয়ার। ফেলিওরের কারণ হচ্ছে তার মধ্যে ছিল ফিয়ার। আর কি কি কারণ ছিল না আমি উত্তর বলে দেবো না, একটা বলবো। ল্যাক অফ কনফিডেন্স ছিল, কনফিডেন্সের অভাব ছিল, ফিয়ার ছিল, আর কি ছিল মনে মনে ভাবতে লাগো। ওই আগের স্লাইডে সব উত্তর দিয়ে দেওয়া আছে, বারবার বলেছি ভালো করে শোনো। এবার যদি ফেলিওর হয় তাহলে এবারে সাকসেস হয়েছিল, তাহলে এখানে লিখবো সাকসেস, এখানে লিখবো সাকসেস।
সাকসেসের জন্য নিড কি কি দরকার ছিল, সাকসেসের জন্য প্রথমেই কি দরকার, সেটাই হচ্ছে কারেজ, কনফিডেন্স, দুটো বলেছি আর একটা বলছি না, ঠিক আছে? তাহলে দুটো নীতিশিক্ষা আমরা পেলাম। বি ক্রুয়েল টু বি কাইন্ড। মাকে নিষ্ঠুর হতে হয়েছিল খাবার দেব না, কারণ আমি তোমাকে খাবারের লোভটুকু দেখাতে পারি। আই অ্যাম কাইন্ড এনাফ টু লুক আফটার ইউ। তুমি যাতে পড়ে গেলে আমি তোমাকে তুলে দেবো, কিন্তু তুমি নিজে করো। এটা শিখলাম। আর ফেস ইউর ফিয়ার আগে আলোচনা করেছি। নেক্সট স্লাইডে যাও। আর অবশ্যই বলবো যে তোমরা ডেফিনিট করে কিন্তু কোনো যা কোয়েশ্চেন থাকবে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো, কারণ হাতে ইনফ্যাক্ট সময় আর নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু সম্ভব আমরা যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখো খুব তাড়াতাড়ি এই শব্দগুলোর মধ্যে লেজ, ব্রিঙ্ক আলোচনা করেছি। ভাস্ট এক্সপান্স মানে ভাস্ট এরিয়া। একটা যখনই কোনো মোবাইল পাবে না, তার মধ্যে একটা ডিকশনারি লোড করো, দিয়ে একটা খাতা তৈরি করো, ওই ইংলিশগুলোর প্যারালাল সোজা সোজা ইংলিশগুলো লেখো, পার্টস অফ স্পিচগুলো লেখো, এগুলো একটু করো, তাহলে সুবিধা হবে। গল্প পড়ার আগে আমি একটুখানি এগুলো বলে দিচ্ছি, এগুলো ওখানে বসাবে, তাহলে বুঝতে পারো। বিনিথ মানে ডাউন আন্ডার, নিচে শিওর মানে সার্টেন, এইগুলো সব আছে। দেখো আর্ট মানে টেকনিক, সুইলি মানে রাফলি, সাপোর্ট মানে হেল্প, উইংসটা আমাকে হেল্প করবে না। 1 মিনিট মতো টাইম রয়েছে। প্রাউডলি, বোস্টফুলি, ব্লেজিং, শাইনিং, অ্যাসেন্ডিং মানে রাইজিং, স্ক্র্যাপ বিট, ট্রটেড মানে ছোট ছোট পায়ে হাঁটা, মিনস ওয়েজ, শিয়ার মানে স্ট্রেট, প্রিটেন্ডেড মানে ভান করা, আর ডোজিং মানে ন্যাপিং ছোট ছোট ঘুমানো, বেগিং মানে প্লিডিং, আটাড মানে উচ্চারণ করা, মোশনলেস মানে নড়ছে না, ওই যে মা উঠতে উঠতে থেমে গেল, দ্যাট ইজ মোশনলেস, ওয়ান্ডারিং মানে ভাবছে, থিঙ্কিং, ডাইভড, জাম্পড, টেরার সিজড, টেরার, ফিয়ার, ফিয়ার গ্র্যাবড, বিগ বিল, এই নিয়ে আলোচনা করতাম, জানি না সময় থাকলে করবো পরে। বিগ বিল দুটোই হচ্ছে ঠোঁট। বিকের আরও অনেক মানে আছে, যেমন করে ফ্লাইটের মানে বুঝিয়েছিলাম। বিলের অনেক মানে আছে, যেমন করে এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটাও একটা ইনস্ট্রুমেন্ট। আর ঠোঁট তো জানোই। রশিদ, বিগ মানে ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, আগে আলোচনা করেছি। এবং বিল মানে আদর করা, কিস, এটাও বিল, তোমরা জানতে না, জেনে গেলে। ক্রাউড, ক্রাউড আওয়াজ করা, আটার্ড ওই একটা সাউন্ড। অরাল, অ্যামিউজলি, হ্যাপিলি, ফ্লোটিং মানে ডুবছে না, ও ভেসে রয়েছে, ডুবছে না। এছাড়াও অনেক ফ্রেজ আছে। নেক্সট স্লাইডে যাবো। আসলে গল্পটা খুব তাড়াতাড়ি বললাম। দেখো সিগাল ছিল অ্যালোন, একাকী ছিল, লেজে ছিল, তার ভাই বোন উড়ে চলে গেছে, সে ভয় পাচ্ছে, উড়বে না, সে ছুটে গিয়ে ব্রিঙ্ক অব্দি গেল, কিন্তু সে ভয় পাচ্ছে। সামনে এক্সপ্যান্স, এগুলো আলোচনা করেছি। সামনে সিটা, নিচে সি, সামনে সি, স্ট্রেচড বিস্তৃত রয়েছে, মানে ব্যবহার করেছি। তার মনে হচ্ছে যেন অনেক ডিপ অফ দি সি। সে নিশ্চিত ছিল যে উইংস উড নট সাপোর্টিং, আলোচনা করেছি। সে তার মাথা নিচু করে দিল। আমার মাথা নিচু করি কেন? যখন আমার মনে করি আমার আর পারবো না, সে আবার তার হোলের মধ্যে, সেই নেস্টের মধ্যে চলে গেল, রাত্রিবেলা রয়ে গেল। অর্থাৎ ফার্স্ট দিন সে ট্রাই করলো না, ফার্স্ট দিন কিন্তু ভাই বোন ট্রাই করেছে, উড়ে চলে গেছে। বাবা মাটাকে ডাকছে, শুইলি খুব চিৎকার করছে, তাকে লাভ দিতে বলছে, কিন্তু জীবন বাঁচানোর জন্য আমার জীবন চলে যাবে, আমি মরে যাবো। বাবা মা ডাকছে, ডাকুক গে, সে উড নট মুভ। ওই যে বললাম, ফিয়ার অ্যাট্রাক্ট। একদম আমাদের হাতেও সময় শেষ স্যার। তবে একটা কথা বলবো যে তোমাদের ইনফ্যাক্ট এর আগের যে স্লাইডগুলো দেখিয়েছেন স্যার, ওখানে কিন্তু জিসটা তোমাদের বুঝিয়ে দিয়েছেন এবং ছবির মাধ্যমে উনি ভালো করে বুঝিয়েছেন। আর এই জায়গাগুলো আমাদের রয়ে গেল, বাট তোমাদের বলে রাখি, যারা মিস করলে ডেফিনেট করে কিন্তু এটা আবারও বলি আপলোড হবে ইউটিউবে, তোমরা দেখতে পারো, আরও ডিটেলসে বুঝতে পারবে স্যার কী করে আজকে বুঝিয়েছেন। আর হাতে সময় নেই, অবশ্যই নেক্সট অনুষ্ঠানের দিকে নজর রাখবে তোমরা আবারও। এবং অনেক অনেক ধন্যবাদ স্যারকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। একটু লাইন বাই লাইন পড়ো।